আজকে আমরা বৃত্ত সম্বন্ধে জানব। বৃত্ত কাকে বলে বা বৃত্ত কি? দেখ, বৃত্ত কাকে বলে? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে একটি বক্ররেখা এক পাক ঘুরে ওই বিন্দুতে মিলিত হয় তাকে বৃত্ত বলে। ধরো একটা কেন্দ্র, এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এই কেন্দ্র করে সমান দূরত্ব, চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে যে এক পাক ঘুরবে, সমান দূরত্ব বজায় রেখে এক পাক ঘুরে, তখন তাকে বৃত্ত বলে। এইটা হলো বৃত্তের কেন্দ্র, এটাকে কেন্দ্র বলে, ঠিক আছে। এটা হচ্ছে কেন্দ্র, বেশ। আর এই কেন্দ্র, ধরো এইখান থেকে সিধা চলে এলো একদম, আবার সিধা চলে এলো, আহ, এই যে একটা দাগ তৈরি হয়ে গেল, এইটাকে বলে ব্যাসা, এই ব্যাস, এইটা হলো ব্যাস। তাহলে এইটা সম্পূর্ণ যদি ব্যাস হয় তাহলে আর অর্ধেকটা কি হবে? ব্যাসার্ধ। বেশ, ব্যাস। তাহলে এইটা হয়ে গেল, এইটুকু হলো ব্যাস, আর এইটুকু সম্পূর্ণ হলো ব্যাস, আর অর্ধেকটা হলো ব্যাসার্ধ। আমি লিখে দিই। তাহলে এই যে আমি এই বিন্দু থেকে এই যে দাগ দিয়েছি, এইটা হয়ে গেল ব্যাসার্ধ, আর এই সম্পূর্ণটা হচ্ছে ব্যাস। এই চারিদিক, এইটাকে বলে বৃত্তের পরিধি। পরিধি, ঠিক আছে। এবার এইটাকে যদি আমি ছোট্ট করে একটা দাগ টানি, এই যে ছোট্ট কিছুটা অংশ কাটা গিয়েছে, বৃত্তের কিছুটা অংশ কাটা গিয়েছে, তাহলে এইটা কি হবে? এইটা হবে বৃত্তের জ্যা। এটাকে জ্যা বলে, জ্যা, ঠিক আছে। বেশ, তাহলে এইটা হলো ব্যাস, এইটা হলো ব্যাসার্ধ, এইটা হলো জ্যা। জ্যা তুমি অনেকগুলোই তৈরি করতে পারবে, কিন্তু ব্যাস একটার বেশি কখনোই তৈরি হবে না। তাহলে বৃত্তের সবচেয়ে বড় জ্যা কোনটা? ব্যাস। ব্যাসটাই হলো বৃত্তের সবচেয়ে বড় জ্যা। প্রত্যেক, ধরো এইভাবে আমি অনেকগুলো জ্যা তৈরি করে দিলাম, তার মানে প্রত্যেকটা জ্যাকে তো আমি ব্যাস বা ব্যাসার্ধ বলতে পারবো না, কিন্তু এই যে ব্যাস আছে, এই ব্যাসটাকে কিন্তু আমি জ্যা বলতে পারবো। তার, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে বৃত্তের মধ্যে সবচেয়ে বড় জ্যা হলো বৃত্তের ব্যাস। ব্যাসই হলো বৃত্তের মধ্যে সবচেয়ে বড় জ্যা। বেশ, এবার ধরো আমি এইখানে একটা দাগ টানলাম এইভাবে, তো এটাকে কি আমি জ্যা বলতে পারি? না, একে জ্যা বলতে পারি না। তার কারণ হচ্ছে এই জ্যা হতে গেলে আমাকে বৃত্তের দুই প্রান্তে, এই দুই জায়গায়, এই দিকটা আর এই দিকটা সম্পূর্ণ টাচ হয়ে থাকতে হবে, মানে স্পর্শ করতে হবে, তবেই আমি যা বলতে পারবো। যেহেতু এটা স্পর্শ হয়ে নেই দুই দিকে, তার জন্য আমি এটাকে যা বলতে পারি না।
ধরো এই বৃত্তটা আছে, এই বৃত্তর মধ্যে আমি এইভাবে একটা দাগ দিলাম, দাগটা দিয়ে দাগ দিলাম, এইটা অর্ধেক হয়ে গেল, এই দিকটা অর্ধেক হয়ে গেল। তাহলে এটা কি হবে? এই বৃত্তের দুটি অংশ, তাহলে এই দুটোকে বলবে বৃত্তাংশ। বৃত্তের অংশ মানে বৃত্তাংশ। হুম। এবার এটা সমান সমান করেছি, বৃত্তাংশ হয়ে গেল। কিন্তু ধরো একদিকে একটু বেশি থাকলো, একদিক কম থাকলো, আমি ধরো এই যে এই এইটাকে বাড়িয়ে নিয়ে এইটুকুকে কেটে নিয়েছি, এইটুকু একদিকে থাকলো, এইটা একদিকে থাকলো, তাহলে এই অংশটাকে কি বলবো? এটাও বৃত্ত অংশ, কিন্তু বৃত্ত অংশের মধ্যে আবার দুটো ভাগ আছে। যেটা ছোট হবে তাহলে সেটা হবে উপবৃত্ত। উপবৃত্ত অংশ যেটা ছোট, এই ছোট আছে তার জন্য হবে উপবৃত্ত অংশ। আর বড়টা হবে কি? অধিবৃত্ত অংশ। এই বড়টা হয়ে গেল অধিবৃত্ত অংশ, আর এইটা হয়ে গেল উপবৃত্ত অংশ। পাশে আমি আর একটা বৃত্ত আঁকছি। আমার কাছে কম্পাস অ্যাভেলেবল নেই, শুধু বোঝাবার জন্য করছি। সম্পূর্ণ হবে না, তবু আমি চেষ্টা করছি। এই যে দুই দিকে এখানে এটা বৃত্ত হচ্ছে, কিন্তু এখানে টাচ নেই, এখানে মানে এইখান থেকে এটা আমি কেটে নিয়েছি, এটা কেটে নিয়েছি। দেখো এইখানে একটা বৃত্ত এঁকেছি, এই বৃত্তটা এইখান থেকে এ পর্যন্ত আমি কেটে নিয়েছি। তাহলে এই অংশটাকে আমি কি বলবো? এই অংশটা হচ্ছে বৃত্ত চাপ। এটা হচ্ছে বৃত্ত চাপ, ঠিক আছে? তো যদি ছোট দিক হয় তাহলে হয়ে যাবে কি? ছোট দিক হয়ে গেলে এই ছোট দিক যদি হয়ে যায় তাহলে হবে কি? উপচাপ। এটা হবে উপচাপ। আর এই বড় দিকটা হয়ে যাবে অধিচাপ। এইখানে যেরকম ভাবে বোঝালাম, এইটা হলো অধিবৃত্তাংশ, আর এইটা হলো উপবৃত্তাংশ। ঠিক সেম এইটা। বেশ, দেখো এখানে আমি লিখে দিয়েছি, এইটা হচ্ছে অধিচাপ, এটা হচ্ছে উপচাপ। কমটা উপচাপ, বেশিটা অধিচাপ। তেমনি এখানে কম যেটা যেটা কেটে নেওয়ার পর যেটা পাচ্ছি, এইটা হচ্ছে কি? ছোটটা হচ্ছে উপবৃত্তাংশ, আর এই সম্পূর্ণ বেশি যেটা আছে সেটা হচ্ছে অধিবৃত্তাংশ। আর একটা বিষয় দেখো, এইটা হচ্ছে বিন্দু। তো বিন্দুর এই যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধ থেকে এই যে দাগ আছে, আর এইটুক এই যে অংশ, এইটা এইটা আর এইখানে মানে এই অংশটাকে তাহলে কি বলবে? এইটা হলো বৃত্তাংশ, কিন্তু এটা তো বৃত্তাংশ একদম কেন্দ্র পর্যন্ত গিয়েছে, এটি সম্পূর্ণ নিয়েছে, তখন এইটাকে আমি বৃত্তাংশ বলবো না, এইটাকে আমি বৃত্ত কলা বলবো। ঠিক আছে, বৃত্ত কলা। দেখো এটা তাহলে কি হলো? বৃত্ত কলা। এইটুকু হলো বৃত্ত কলা। তো এইটা যখন ছোট অংশ আছে তাহলে ছোট বৃত্ত কলা, আর এই দিকে যে অংশটা পড়ে আছে সেইটাও একটা কলা, বৃত্ত কলা, কিন্তু সেইটা হবে কি? বড় বৃত্ত কলা। তাহলে বৃত্তের মধ্যেও আবার কলা দুটো অংশ। দেখো কি রকম ভাবে একটা বৃত্তর মধ্যে কতগুলো ধারণা আছে। দেখো পরিধি আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, কেন্দ্র আছে, জ্যা আছে, বৃত্তাংশ আছে, উপবৃত্তাংশ আছে, অধিবৃত্তাংশ আছে, মানে কতগুলো জিনিস নিয়ে একটা বৃত্ত তৈরি হয়। আমরা ভাবি বাস একটা শূন্য তৈরি হয়ে আছে, এর সম্বন্ধে আমি কি জানবো? না, জানতে হবে। তার কারণ এগুলো জানলে ভবিষ্যতে তবেই তুমি এই বৃত্তের ক্ষেত্রফল, বৃত্ত থেকে মানে কিভাবে ক্ষেত্রফল বের হবে এই সবগুলো পারবে।
তো অবশ্যই এগুলো পড়বে। তাহলে বৃত্তের একটা কেন্দ্র থেকে তুমি অনেকগুলো বৃত্ত অঙ্কন করতে পারবে, যেরকম সাইজ নিবে সেইভাবেই তোমার বৃত্ত তৈরি হয়ে যাবে। তাহলে কেন্দ্র একটাই থাকবে, কিন্তু বৃত্ত তোমার যত ইচ্ছা তত তৈরি করতে পারবে। এবার আমি এর মধ্যে কিছু দেখাচ্ছি, দেখো। দেখো, একটা ছবি এঁকেছি, এখানে একটা ত্রিভুজের ছবি এঁকেছি। ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত আছে, তাহলে এই বৃত্তটাকে কি বলবো? তখন বলবো এইটাকে অন্তবৃত্ত। না, 1 মিনিট, 1 মিনিট। হ্যাঁ, তাহলে চারিদিকে বৃত্তর চারিদিকে ত্রিভুজ আছে, তার মানে এটা অন্তবৃত্ত। ঠিক আছে। আর এই বৃত্তর মধ্যে একটা ত্রিভুজ আছে, তাহলে তখন আমি অন্তবৃত্ত বলবো না, তখন আমি পরিবৃত্ত বলবো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি। দেখুন, এইটা হচ্ছে অন্তবৃত্ত, মানে বৃত্তকে চারিদিকে ঘিরে আছে অন্তবৃত্ত। আর ত্রিভুজটাকে বৃত্তই ঘিরে আছে, তার মানে পরিবৃত্ত। এটা দেখানোর মানে হলো, এবার দেখো, এই যে বৃত্তখান আছে, এর ক্ষেত্রফল কিভাবে বের হবে? ক্ষেত্রফল, যখন বৃত্তের ক্ষেত্রফল বের করতে যাবে, তখন তোমাকে এই যে বিন্দু আছে, এই বিন্দু থেকে এই যে অংশটা, এইটাকে আর ধরতে হবে, আর আর এইভাবে একটা সূত্র আছে আর। তাহলে এই ডবল হয়ে গেল, তার মানে কত? এখানে আর, তাহলে দুটো আর। তাহলে বৃত্তের যে ব্যাস, সেইটাকে কি বলবো আমি? 2r। আর যদি ব্যাসার্ধ হয় তাহলে শুধুই আর। এবার যখন তুমি ক্ষেত্রফল বের করবে, তখন তোমাকে একটা সূত্র লিখতে হবে। এই সূত্র এটা পরে আসবো, ঠিক আছে? আগে এইটুকু বেসিকটা জানা হলো, তারপর যখন আবার পড়াবো, তখন এর কিভাবে ক্ষেত্রফল বের করা যায় সেটা দেখা যাবে।